এখানে আসেন, সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ। ধন্যবাদ স্যারকে তার অসাধারণ বক্তব্য প্রদানের জন্য। এ পর্যায়ে আমাদের অনুষ্ঠানে উপস্থিত আরেকজন বিশেষ অতিথি শেখ ফয়সাল শাহ স্যার, ডিস্ট্রিক্ট ক্লাইমেট চেঞ্জ কোঅর্ডিনেটর, লজিক ইউএনডিপি বাংলাদেশ। স্যারকে আমি বিনীতভাবে অনুরোধ করছি তার বক্তব্য প্রদান করার জন্য। আসসালামু আলাইকুম। বক্তৃতা আসলে আমাদের বক্তৃতা করার অভ্যাসটা খুবই কম। মানে স্যার যেমনটা বললেন অগোছালো কথা বলেন, আমরা ওরকম অগোছালো কথা বলতে বেশি অভ্যস্ত। সেই অগোছালো কথাটা কতটুকু গোছায় বলতে পারছি সেটা হচ্ছে চেষ্টা করি। তো প্রথমে আমি উপস্থিত সভাপতি, প্রধান অতিথি, প্রধান গবেষক এবং বিশেষ করে আপনারা মধ্যমণি যারা, সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকের এই যে প্রশিক্ষণ কর্মশালা, সেখানে আপনারা যে আপনাদের ব্যস্ততম সময় থেকে এখানে আসছেন, এটার জন্য বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি। আরও বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি আয়োজক কমিটিকে যে আমাকে এখানে সুযোগ দেওয়ার জন্য, আপনাদের সঙ্গে অংশগ্রহণ করার জন্য। একই সাথে এই জ্ঞানগর্ভ এবং খুবই প্রয়োজনীয় এই যে তথ্যভিত্তিক যে উপস্থাপনা দেখলাম আমাদের প্রধান গবেষকের, এইটার সুযোগ করে দেওয়ার জন্য। আপনারা বিল গেটসের নাম শুনছেন কেউ? আমাদের বিশ্বের প্রথম ধনী ব্যক্তি। তা আমাদের ছোটবেলা থেকে শুনে আসছি যে উনি ওনার পকেট থেকে যদি কোনো টাকা পড়ে যায়, সেই টাকা উঠান না। আর ওনার পকেটে কখনোই আমাদের মতো এই একটা একটা করে পাতি নোট থাকে না, বান্ডিল থাকে। তা একটা বান্ডিলে অনেক ডলার থাকতে পারে, উঠান না কেন? কারণ উঠাইতে গিয়ে যেই সময়টা নষ্ট হবে, সেই সময়ে তার ইনকাম আরো বেশি। বুঝাইতে পারছি? মানে তার টাকার মূল্যটা এরকম। আমার কাছে মনে হচ্ছে বিল গেটসের থেকে বেশি ধনী এখন আমরা। কিভাবে? এই যে বিষয়ভিত্তিক যে আলোচনা হচ্ছে মাছের বর্জ্য, এবং সেখান থেকে আমরা যেই প্রোডাক্টগুলো পেতে পারি, সেটার বাজার মূল্য আমাদের স্যারের কাছ থেকে যেটা জানতে পারলাম 20,000 কোটি টাকার উপরে। তা আমরা এই 20,000 কোটি টাকাই ফেলে দিচ্ছি, তার তো একটা বান্ডিল পড়ে যাচ্ছে, তাই না? আর আমরা 20,000 কোটি টাকা ফেলে দিচ্ছি। কোথায় ফেলে দিচ্ছি? এই যে আপা বললেন ডাস্টবিনে ফেলে দিচ্ছি। আমার টাকা নষ্ট করতেছি, পাশাপাশি আমি আবার গালি অর্জন করতেছি। আপনারাই বললেন যে অনেকে গালি গালাজ বকাঝকা করে, তাই না? তাহলে আমরা অনেক বড় লোক হয়ে গেলাম না এখন? তাহলে আমাদের এই টাকাটাকে যদি আমরা সঞ্চয় করে রাখতে পারি, তাহলে কি হবে? আমাদেরই তো উন্নতি হবে, আমাদেরই আর্থিক স্বচ্ছতা আসবে, সচ্ছলতা আসবে, তাই তো? পাশাপাশি দেখেন মাছ বাজার, যেগুলা মাছের বাজার, যেহেতু এখানে মাছ সংক্রান্ত আলোচনা হচ্ছে, একটা মাছের বাজার কখন সেটা বাজার হবে? মাছের বাজারের প্রধান উপকরণ কোনটা হবে? ক্রেতা আছে, বিক্রেতা আছে, বাজারও আছে। কিন্তু কোন জিনিসটা না থাকলে সেটা মাছের বাজার হবে না? যদি সেখানে মাছ না থাকে, তাই না? আজকের এই প্রশিক্ষণের যদি উদাহরণ দেই, স্যাররা আছেন, আমাদের সবাই আছেন, আমরা আছি, খাবার আছে, টি শার্ট আছে, সবকিছু আছে। প্রশিক্ষণটা কখন উপকারী হবে? যদি আপনারা আজকে এখানে না আসতেন, এখানে কি প্রশিক্ষণ হতো? তাহলে এই যে আপনারা আসছেন, প্রশিক্ষণ তৈরি হলো, আপনাদের একটা ভূমিকা আছে এখানে আসা। শুধু কি উপস্থিত হয়ে প্রশিক্ষণ হয়েছে এটা বলতে পারবো, এর জন্য আমাদের উপস্থিতি। আপনারা কষ্ট করে আসছেন, তারা ঢাকা থেকে আসছেন, প্রধান গবেষক একটা প্রেজেন্টেশন তৈরি করেছে আমাদের সুবিধার জন্য। কিন্তু প্রশিক্ষণটা কখন প্রশিক্ষণ হিসেবে বাইরে গিয়ে এর একটা ভালো ফল আমরা পাবো? যখন এই প্রশিক্ষণে যে আলোচনাগুলো হচ্ছে, সেই আলোচনাগুলো আমরা বুঝতে পারবো এবং বুঝে সে মোতাবেক আমরা সামনের দিকে আগাবো। স্যার যখন প্রশ্ন করছিলেন, স্যার বলেই ফেললেন, সবই যদি আমরা বলে দিই তাহলে আপনারা বলবেন কি? ওই দুই আপা আমি এখানে লক্ষ্য করছি, হয়তো কথা বলা নিয়ে
একজন আর একজনকে বলছে তুমি বলো, তাই না? মাছের বাজারে যখন আমাদের কাছে মাছ কাটতে আসে, আমি ধরেন আমি যদি আপনার কাতারে যাই, আমাকে যদি বলে যে এটা 10 টাকা দিব, আমি তো চাইবো যে এটা 20 টাকা দিক। আপনারাও এরকম দামাদামি করেন, তাই না? সেইখানে ঠিক আমরা কথা বলে আমার অধিকারটাকে আদায় করে নিই, কিন্তু এইখানে আপনি কথা বলতেছেন না। তা আমরা কথা বলতে পারি, কিন্তু বলবো কিনা সেই ইচ্ছাটা আমাদের আনতে হবে। এই স্যার যে কথাগুলো বলছেন সবই কিন্তু আপনারা জানেন, বলতে পারতেন ইচ্ছা করলে, কিন্তু আপনারা চিন্তা করছেন আজকে এখানে শুনে যাই, পরে গিয়ে আমরা এটাকে বাস্তবায়ন করবো, তাই না? এরকম কথা যত বলবেন আপনার মাধ্যমে আমার যেমন জানার সুযোগ হবে, কারণ আমি তো মাছ বাজারে প্রতিদিন যাই না, কিন্তু আপনি প্রতিদিন যাচ্ছেন, আমি হয়তো মাসে একবার যাচ্ছি, তাই না? তা আপনি যত কথা বলবেন আপনার কাছ থেকে আমি জানবো, আপনার একটা অভিজ্ঞতা আর একজন জানতে পারে, সেই কথা বললে তারটা আপনি জানতে পারবেন, আমাদের জানার সুযোগ হয়। আমাদের একটা রেসপন্সিবিলিটি আছে, দায়িত্ব আছে প্রত্যেকের। এখানে যে আলোচনা হলো, এই আলোচনাটা কি হবে সেটা হচ্ছে আলোচনা দেব। আমাদের দায়িত্ব কতটুকু? আপনার সাথে যদি আমি দাঁড়াই, তাহলে আমাদের দায়িত্বটা কতটুকু হবে পুরো প্রক্রিয়ার মধ্যে? 20,000 কোটি টাকা আমাদের পকেটে রাখার জন্য আমাদের দায়িত্ব কতটুকু? আমরা কিন্তু ওই গবেষণাগারে গিয়ে জিলাটিন, কোলাজেন, সাইলেজ এগুলো উৎপাদন করছি না। এটাকে আপনাকে দায়িত্ব দেওয়া হবে যে আপনি আমাকে 5 কেজি জিলাটিন দেন, আপনি আমাকে 10 কেজি কোলাজেন দিবেন, এটা না। কিন্তু আমার দায়িত্ব কতটুকু? আমার দায়িত্ব হচ্ছে ওই যে বর্জ্যটা, সেটাকে স্বাস্থ্যসম্মতভাবে সংরক্ষণ করে যিনারা এই কাজের সাথে সম্পৃক্ত আছেন তার হাতে তুলে দেওয়াটা। তাহলে আমাকে এখানে সবকিছু জানতে হবে। কেন? টাকার অঙ্ক কি হবে, কিভাবে হচ্ছে, এটা শুনবেন। কেন শুনবেন? যাতে করে ওই আমার দায়িত্বটুকে আমি আগ্রহী হই, তাই না? যেটা আপনারা সবাই অনেকেই বুঝছেন, বলছেন অনেকে। তাহলে সেই জায়গা থেকে আমি আপনাদের কাছ থেকে আশা করব যে এই বিল গেটসের থেকে বড় ধনী ব্যক্তি যাতে বাংলাদেশে আমরা যারা আছি, আমাদের এই ফিশ মার্কেটিং এর সঙ্গে, ফিশ প্রসেসিং এর সঙ্গে, ফিশ কাটিং এর সঙ্গে যারা জড়িত আছে, তাদের ভূমিকায় যেন এই 20,000 কোটি টাকা বাংলাদেশে থাকে। স্যার একটা উদাহরণ দিলেন, লিপস্টিক 70,000 টাকা। স্যারের কাছ থেকে কথা হচ্ছিল, জানতে পারলাম 1 কেজি আঁশ বিক্রি হয় 40 টাকায়, 50 টাকায়। কিন্তু এইটার থেকে যেই জিনিসগুলো তৈরি হচ্ছে, যেটা স্যার দেখালেন, সেই জিনিসগুলাই আমরা কিন্তু 20 গুণ দাম দিয়ে আবার আমায় কিনে নিচ্ছি। যেই আঁশটা আপনি বাইরে দিয়ে দিচ্ছেন 40 টাকায়, কেউ কিনে নিয়ে যাচ্ছে, সেই আঁশের উপযুক্ত ব্যবহার করে সেইটার প্রোডাক্ট যেটা হচ্ছে সেটা আমার কাছে 1,000 টাকায় বিক্রি করছে। তার মানে আমার জিনিস আমি দিয়ে আবার আমি কিনে নিচ্ছি। এখন সে আমার জিনিসটাকে যদি আমি তৈরি করে আমার ঘরে রাখতে পারি, তাহলে আমাকে আরো কম মূল্যে কিনা লাগতে পারে, অথবা পুরো লভ্যাংশের বিষয়টা আমার দেশে থাকতে পারে। আশা করি আমরা এই জায়গাটায় বেশি গুরুত্ব দিব যে কিভাবে আঁশটাকে সংরক্ষণ করা যায়, সংরক্ষণ করে এটার সঙ্গে যারা জড়িত আছে তাদের হাতে কিভাবে তুলে দেওয়া যায়, যাতে করে আমরা এর সম্পূর্ণ সুবিধা নিতে পারি। ড্রেসের ব্যাপারে স্যার বলছেন, এই জায়গায় আর বলবো না, এটা আসলে অভ্যস্ততার ব্যাপার। আজকে আমার গ্লাভস পরে হয়তো মাছ কাটতে গেলে বললেন পিচ্ছিল হয়ে যাচ্ছে। গ্লাভস ছাড়া হাতও তো চামড়া, হাতটাও একসময় পিচ্ছিল হয়ে যায়। আপনি কি করেন? হাতটাকে একটু ওয়াশ করে নিচ্ছেন, কাপড়ে মুছে নিচ্ছেন, তাই না? গ্লাভসটা একটু মুছে নিলাম, অথবা আমরা স্যার যেটা বললেন যে গ্লাভস বিভিন্ন রকম আছে। এমনও গ্লাভস আছে যেটা ধরলে তেল দিয়ে মেখে তারপরে ধরবেন, তারপরে আপনার হাতের থেকে ওই দা, ছুরি, বটি কিছুই সরবে না। সেই গ্লাভসটা কিনতে হবে। এগুলো কিন্তু খুব দামি জিনিস তা না, কিন্তু আপনি যেই জিনিসটা তৈরি করছেন সেই তুলনায় গ্লাভসের দাম খুবই কম। এককভাবে গ্লাভস মনে হবে 200 টাকা দাম, কিন্তু আপনি গ্লাভস পরে যেই পরিমাণ ইনকামটা হবে সেটা কিন্তু 200 টাকার তুলনায়
অনেক বেশি। আমার ইনকাম যখন বাড়বে আমার কিন্তু পকেট খরচ বাড়াইতে সমস্যা নেই। তো আমি সকলকে আবারও ধন্যবাদ জানাচ্ছি আজকে এখানে আসার জন্য, এবং আয়োজক কমিটিকে ধন্যবাদ জানাচ্ছি যে এমন একটা ভালো কাজের সাথে ইউএনডিপি জড়িত হতে পেরেছে, ইউএনডিপির লজিক প্রজেক্ট জড়িত হতে পেরেছে। এই সুযোগটা আমরা পেয়েছি, এর জন্য আমি আয়োজক কমিটিকে পুনরায় ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।